সবাই যখন হলুদ মাখামাখিতে ব্যস্ত তখন সবার মাঝখান থেকে জাগুকদের হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে ছাদে চলে গেল। সবার মাঝ থেকে এভাবে ছাদে নিয়ে আসায় তে কোমরে হাত দিয়ে বলল, কি সমস্যা? এখানে সব কাজ তো আগে থেকেই করে রেখেছি, তাহলে এইভাবে সবার মাঝ থেকে কেন নিয়ে এসেছেন? সবাই কি ভাববে? জাগুক তেয়ের কথা কানে না তুলে তেয়ের কোমর আঁকড়ে ধরে বলল, কে কি ভাবলো তা দেখার সময় নেই জান, এখানে এনেছি আমি আমার কাজ করতে। জাগুক কোমর আঁকড়ে ধরাই তে ছোটার জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলল, কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে, আসুক। জাগুকের এমন গা ছাড়া কথায় তে নাকে পাটা ফুলিয়ে বলল, আপনি তো নির্লজ্জ লোক, শরম লজ্জা বলতে কিছু নেই, কিন্তু আমার তো আছে, ছাড়ুন বলছি। জাগুক ছাড়লো না তো ছাড়লো নাই, উল্টো টুপ করে তেয়ের নাকের ডগায় চুমু খেয়ে বলল, রাখলে তোমায় একদম বাচ্চাদের মতো লাগে, আর জানোই তো বাচ্চাদের দেখলে আমার আদর করতে মন চাই। এতে আমার তো। তে জাগুকের বুকে মৃদু খুশি মেরে বলল, অসভ্য লোক, সবসময় একে এক্সকিউজ দিয়ে বাহানা খোঁজার ধান্দা। আপনাকে আমি এখন খুব ভালো করেই জেনেছি, ছাড়ুন বলছি। চিনে যখন ফেলেছ তখন তাহলে বাহানা ছাড়া আরো একটু কাছে যাই। এই বলে জাগুক তের আরো নিকটে চলে গেল। তখন দরজার সামনে থেকে একসাথে 3-4টা কণ্ঠস্বর বেশি আসলো। সরি, ভুল টাইমে চলে আসলাম। দরজার সামনে পরিচিত কণ্ঠস্বরগুলো শুনে ছিটকে জাগুকের দিকে দূরে সরে গেল তে। এই কণ্ঠস্বরের প্রতিটি ব্যক্তিকেই ওর ভালোভাবেই চেনা। ভাবতেই তের কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে লাগলো লজ্জায়। দরজার সামনে দাঁত কেলে দাঁড়িয়ে থাকা সুগার, লিন, ইউনো দিকে তাকিয়ে জাগুক দাঁত চেবিয়ে বলল, আমি ওখানে আসলে একটার দাঁতও মুখে থাকবে না। শালা কাবাবে হাড্ডি হয়ে এখন বলা হচ্ছে ভুল টাইমে এসেছি, তাই না? জাগুকের হুমকিতে আজ কেউই ভয় পেল না, বরং সবাই একসাথে জাগুকের কাছে এগিয়ে এসে লিন বলল, শালা একটু লজ্জা শরম রাখ, কোথায় আমরা সবাই দেখে ফেলেছি এই জন্য শরমে মুখ লুকানোর জায়গা খুঁজবি, তা না করে গুন্ডাদের মতো ট্রেড দিচ্ছিস। জাগুক লিনের কথাগুলো শুনল, কিন্তু জবাব না দিয়ে তেকে একবার অবলোকন করে ছোট করে বলল, নিচে যাও, 12টা বাজার 5 মিনিট আগে জিমিনকে নিয়ে এখানে আসো। জাগুকের বলতে দেরিতে একচোটে সেখান থেকে যেতে দেরি হলো না। তে যেতেই জাগুক পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে লিনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বলছিলি জানো? জাগুককে এমন এগোতে দেখে সবাই একসাথে পিছুতে লাগলো। ইউনো বলল, এই একদম গুন্ডামি করবি না, আমরা কিন্তু 3 জন। জাগুক একেভাবে এগোতে এগোতে বলল, তাই নাকি? তা 3 জন একসাথে রেডি হতো। সুগা ঢোক গিলে বলল, আরে ভাই থাম, আমরা তো তোর ভালোর জন্যই বলছি, সব লজ্জা এইভাবে বিলিয়ে না দিয়ে একটু লজ্জা সঞ্চয় করে রাখা উচিত। লজ্জা মেয়েদের ভূষণ, ওটা রেখে দিয়ে আমি কি করব? এভাবে মারতে আসলে বলবো কিভাবে? আগে তো থাম। জাগুক পা জোড়া থামিয়ে দিয়ে বলল, থামলাম। ব্যাস শুরু হয়ে গেল লিনের লাগাম ছাড়া কথাবার্তা। লিনের মুখ থামানোর জন্য হুমকি ধামকি দিয়েও কোনো কাজ হলো না। সবাই একসাথে জাগুকের সাথে মজা নিতে লাগলো। 11:55 বাজতে জাগুক লিনকে থামিয়ে সুগাকে কিছু একটা বলে তেকে ফোন করে ওদের আসতে বলল। ঠিক 12টায় জিমিনকে নিয়ে ইয়ঙ্গি আর দিয়ে ছাদে প্রবেশ করতেই অন্ধকার ছাদে ঝকমক করে আলো জ্বলে উঠতেই সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে জিমিন। সবার কাছে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল জিমিন। আশার বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততায় ভুলেই গিয়েছিল আজ ওর বার্থডে, কিন্তু এরা মনে রেখেছে। ভাবতেই জিমিন অবাক হয়ে সবাইকে একবার অবলোকন করতেই জিমিনকে আরও অবাক করে দিয়ে সুগা ওর সামনে হাঁটু কেটে বসে ওর দিকে একগুচ্ছ গোলাপ বাড়িয়ে দিয়ে জিমিনকে প্রপোজ করে বসলো। সুগার কাছে জিমিন অবাকের শীর্ষে চলে গেল। কুসমিন কালেও ভাবেনি সুগাও ওকে ভালোবাসে। ভাবতেই জিমিন উত্তেজনা খুশিতে কেঁদে দিল। এরপর আস্তে ধীরে নিজকে স্বাভাবিক করে সবাই মিলে একসাথে কেক কাটার পর সুগা আর জিমিনকে আলাদা একটু সময় দিয়ে সবাই ঘুরতে চলে গেল। জাগুক টেকে নিয়ে রুমে প্রবেশ করতেই এক ঝটকা খেলো। পুরো রুম ক্যান্ডেল লাইটের হলদে আলোয় জ্বলজ্বল করছে। বেডের উপর গোলাপের পাপড়ির ছড়াছড়ি। পুরো রুম ফুল দিয়ে পরিপাটি করে সাজানো। জাগুক পুরো রুম একবার অবলোকন করে ঠিক বুঝতে পারলো না এটা কি ওর রুম নাকি অন্য কোনো রুমে ভুলে চলে এসেছে। কিন্তু অন্য রুমে আসলে ওর রুমের জিনিসপত্র এই রুমে আসলো কিভাবে? জাগুকের মনে পড়লো ছাদে বসে বলা সুগা, ইয়োনো আর লিনের কথোপকথন। ওরা যখন জাগুককে নিয়ে মজা নিচ্ছিল তখন ওরা বলেছিল ওর জন্য একটা সারপ্রাইজ আছে, রুমে গেলেই পাবে। তখন ওদের মজার ছলে বলা কথা পাত্তা না দিলেও এরা যে সত্যি এমন কিছু করে বসবে কল্পনাতেও আসেনি।
এদিকে বিস্ময়ে হতবাক হয়ে তে পুরো রুম চোখ বোলাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল। জাঙ্কুক কি ওকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে চাই, এই জন্যই এমন সারপ্রাইজ রেডি করেছে। ভাবতেই তের কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। লজ্জায় রক্তিম হলো পুরো মুখশ্রী। জাঙ্কুক আমতা আমতা করে কিছু বলার জন্য উদ্যত হতেই তের দিকে তাকাতেই তের লজ্জামাখা মুখশ্রী দেখে মুহূর্তের মাঝে জাঙ্কুকের মাথা এলোমেলো হয়ে গেল। ক্যান্ডেল লাইটের হলদে আলোয় হলুদ শাড়ি পরিহিত মেয়েটার আবেদনময়ী লজ্জায় রাঙা রক্তিম মুখশ্রী জাঙ্কুকের চোখ আটকে গেল। শুকিয়ে আসলো গলা। জাঙ্কুক শুকনো ঢোক গিলে তের দিকে এক কদম এগোতেই ছলাৎ করে উঠল তের বক্ষ। তের চোখ তুলে তাকাতেই জাঙ্কুকের ঘোলাটে দৃষ্টি তার দিকেই আবদ্ধ দেখে শুকনো ঢোক গিলে তুতলিয়ে কোনো রকম বলল, আমি ফ্রেশ হতে গেলাম। এ বলে এক ছুটে সেখান থেকে পালাতে নিলে তের হাত জাঙ্কুক ওর মুঠোয় নিয়ে এক টান দিয়ে তেকে নিজের কাছে নিয়ে আসলো। জাঙ্কুকের টানে তের মাথা যেয়ে ঠেকলো জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের বুকের প্রতিটি হৃদস্পন্দনের শব্দে কেঁপে কেঁপে উঠছে তে। তখন অনুভব করলো শাড়ি ভেদ করে একজোড়া পুরুষালী উষ্ণ হাতের স্পর্শ। কোমরে লাগতেই তে কম্পিত শরীর আবার ঝংকার দিয়ে কেঁপে উঠল। দাঁড়িয়ে গেল শরীরের প্রতিটি লোমকূপ। জাঙ্কুক তের কোমর আঁকড়ে ধরে দেখে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে গোড় লাগা কণ্ঠে ফিস ফিস করে বলল, এখনো পালাই পালাই করবে? জাঙ্কুকের ঘোর লাগা কণ্ঠস্বর তের বুকে ধুকপুকানি বাড়িয়ে দিল কয়েক গুণ। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে না পেয়ে জাঙ্কুকের বুকের মাঝেই খুঁজে নিল ঠাই। বুঝে নিল স্বামীর ঘোর লাগা কণ্ঠস্বরের মাঝে ভালোবাসার পূর্ণতা পাওয়ার আহ্বান, আকাঙ্ক্ষা। তে থেমে গেল। পালাই পালাই না করে লজ্জাকে দূরে ঠেলে দিয়ে সাড়া দিল স্বামীর ডাকে। একটু একটু করে ডুব দিল ভালোবাসার সাগরের অতল গহ্বরে। পূর্ণতা পেল পবিত্র এক বন্ধনের। সূচনা হলো নতুন এক ভোরের। যেই ভোরে ঘুম ভাঙতেই তে যখন লজ্জায় হাঁসফাঁস করছিল, তখন জাঙ্কুকের ঘুম ভাঙতেই তের লজ্জায় রক্তিম মুখশ্রী দেখে তৃপ্তির হাসি দিয়ে অর্ধাঙ্গিনীর লজ্জা লুকানোর জন্য নিজের প্রশস্ত বুকের মাঝে আলতো করে অর্ধাঙ্গিনীকে আগলে নিল। তে নিজের লজ্জামাখা মুখশ্রী লুকানোর জন্য একটা প্রশস্ত বুক পেয়ে আবেশে চোখ জোড়া বুঝে নিল। সাথে ফুটে উঠল ঠোঁটের কোণে স্নিগ্ধ এক হাসির রেখা। মন জুড়ে ছেয়ে গেল এক ভালোবাসার ঠান্ডা শীতল হাওয়া। স্বামীর মুখে লেগে থাকা তৃপ্তির হাসিতে একজন নারীর মনে ছেয়ে যায় কতটা সুখ, আনন্দ, ভালো লাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলেই ভাষায় প্রকাশ করার মতো না, ভাষাহীন এক সুখ যেটা প্রকাশ করার না, শুধুই অনুভব করার। পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতি হয়তো এটাই, একজন স্ত্রী হয়ে স্বামীর মুখে তৃপ্তির হাসি ফোটানো। সুখের সময়গুলো বুঝি একটু তাড়াতাড়ি কেটে যায়। কেটে গেল 3টি মাস। সেদিন আশার বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আশার স্বামীর সাথে চলে গেল কানাডা। সেদিন শুধু আশার বিয়েটাই হয়নি, সাথে সিউজুন আর মিসেস আইরিনের বিয়েটাও হয়েছিল। সিউজুনকে রাজি করানোর দায়িত্ব জাঙ্কুকের উপরে দেওয়ায় জাঙ্কুক খুব সহজেই সিউজুনকে বুঝিয়ে রাজি করিয়ে ফেলল। আর তে সহ জীবন পরিবারের বাকি সবাই মিলে রাজি করালো মিসেস আইরিনকে। ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকা কাঙ্গাল মিসেস আইরিনও সবার এত এত ভালোবাসা পেয়ে তাদের মাঝে থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায় আকাঙ্ক্ষায় তিনিও রাজি হয়ে গেল। সেদিন একসাথে পূর্ণতা পেল 2 জোড়া সম্পর্ক। সেদিন থেকে সবার দিনগুলো কাটলো ভালোবাসাময়। জিহুব ইয়ুঙ্গির ভালোবাসাও খুব শীঘ্রই পূর্ণতা পেতে চলেছে। ইয়ুঙ্গিকে জিহুব নিজের অর্ধাঙ্গিনী করতে চায়, সেই কথাটা সাহস করে একদিন সবার সামনে বলতেই কেউ অমত করল না, কারণ তারা আরও আগে থেকে ভেবে রেখেছিল ইয়ুঙ্গিকে জিহুবের বউ করে আনবে। কয়েক মাস পর ইয়ুঙ্গিদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সাম, তাই ঠিক করা হলো এক্সামের পর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এদিকে সুগার জিমিনও চুটিয়ে প্রেম করছে। মেয়েটা আবার নতুন করে বাঁচতে শিখেছে, হাসতে শিখেছে সুগার মাঝে। লেক পার্কে সিঁড়ির উপরে পাশাপাশি বসে আছে সুগা আর জিমিন। এটা সেই লেক পার্ক যেখানে প্রথমবার দুজনের সাথে দেখা হয়েছিল। সেদিন তের সাথে এখানেই বসা ছিল জিমিন। এরপর কারো চিৎকারের শব্দে ওপরে উঠতেই জাঙ্কুকের সেই ধমক খেল। সেই দিন জাঙ্কুকের
ধমক দুজনেই যখন কাঁপছিল তখন জাঙ্কুকের হাত থেকে সুগা ওদের বাঁচিয়ে এখান থেকে বেরোনোর সুযোগ করে দিয়েছিল। সেটাই ছিল সুগার সাথে জিমিনের প্রথম সাক্ষাৎ। তাই তো ওদের প্রিয় জায়গাগুলোর মধ্যে এই লেক পার্কটা হলো অন্যতম। দুজনের মন যখন খুব ভালো থাকে তখন এই জায়গাটাই আসে, আবার যখন মন খারাপ থাকে তখনও এই জায়গায় আসলে মন ভালো হয়ে যায়। কিন্তু আজ যেন কারোর মন ভালো হওয়ারই না। দুজনের মুখেই লেগে আছে নিকষ কালো অন্ধকার। সুগা মুখ অন্ধকার করে কাতর স্বরে বলল, যেতেই হবে? জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা বিদেশ থেকে এসেছে, আমাকে দেখতে চাচ্ছে। মাও অসুস্থ, আমাকে দেখতে চাচ্ছে। আগে যাই করুক, তারাই তো আমার মা বাবা। তাদের এক পলক দেখার আকাঙ্ক্ষা আমার বুকেও আছে। শুধু 3টা দিনই তো, 3 দিন পরই তো আবার চলে আসবো, প্রমিস। সুগার হাতের বাজে হাত রেখে শেষের কথাটা বলল জিমিন। জিমিনের কথায় সুগা প্রত্যুত্তর না করে কিছুক্ষণ চুপ থেকে বসা থেকে উঠতে উঠতে বলল, চলো। জিমিনও উঠে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই সুগা হাত ধরে আটকে দিল। হাতে টান পড়াতে জিমিন পিছু ঘুরে ছোট করে বলল, কি, একবার জড়িয়ে ধরতে দেবে? সুগার এই কাতর স্বরে আবদারে জিমিনের চোখ জোড়া চিকচিক করে উঠল। জিমিন নিজেকে সামনে ম্লান হেসে নিজে থেকেই সুগার কাছে এসে আলতো করে জড়িয়ে ধরে সুগার বুকে মাথা রাখলো। বুকের ভেতর এক অজানা অস্থিরতায় চোখের কোটরে জমা হলো অশ্রু। সেটা সুগাকে বুঝতে না দিয়ে জিমিন ছোট করে বলল, হয়েছে? সুগা জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ছাড়তে মন চাচ্ছে না, মনে হচ্ছে একবার ছাড়লে তুমি দূরে কোথাও হারিয়ে যাবে। জিমিন সুগার বুক থেকে মাথা তুলে সুগার দিকে তাকিয়ে বলল, ধুর বোকা, মাত্র 3 দিনের এতো ব্যাপার, এই প্রথম দূরে যাচ্ছি আজ, এই জন্য এমন লাগছে। চলো, এবার লেট হয়ে যাচ্ছে। সুগার কথা না বলে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে রইল জিমিনের ফ্যাকাশে মুখখানে। কেন বুকের ভেতর এত অস্থির লাগছে সুগার জানা নেই, শুধু মনে হচ্ছে দূরে গেলেই ওর জিমিন হারিয়ে যাবে। বিদায়ের বেলা মেয়েটাকে এভাবে বিদায় দিলে মন খারাপ করে থাকবে। তাই সুগার নিজের অস্থিরতা চেপে রেখে জিমিনের কপালে ছোট করে ভালোবাসার পরশ দিয়ে বলল, চলো। জিমিনের হাত ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে গাড়িতে উঠে বসলো। স্টেশনে পৌঁছে ভাবাক্রান্ত মনে জিমিনকে বিদায় দিয়ে তাকিয়ে রইল ট্রেনের দিকে, যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হয়। তে গাল ফুলিয়ে বসে আছে ব্যালকনিতে। আজ বিকেলে জাঙ্কুকের কথা ছিল ওকে নিয়ে ওর মায়ের বাসায় যাবে, কিন্তু বিকেল পেরিয়ে রাত 8টা বেজে গেল, কিন্তু জাঙ্কুকের আসার নামগন্ধ নেই, এমনকি ফোনও তুলছে না। তে রাগে দুঃখে শাড়ি খুলে 3 পিস পরে গাল ফুলিয়ে ব্যালকনিতে গিয়ে বসে রইল। মায়ের কাছে যাওয়ার জন্য কত আশা উত্তেজনা নিয়ে বিকেলে জাঙ্কুকের পছন্দের ব্লু কালার শাড়ি পরে রেডি হয়ে অপেক্ষা করছিল, কিন্তু জাঙ্কুক অপেক্ষার প্রহর বাড়িয়ে দিয়ে আসলোই না। এতবার ফোন করেছে, ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। ভাবতেই তের গাল আরো ফুলে গেল অভিমানে। হসপিটাল থেকে ক্লান্ত ভঙ্গিতে ফিরে জাঙ্কুক রুমের বিরানো দরজা ঠেলে রুমে প্রবেশ করে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা শাড়ি দেখে ঠোঁট কামড়ে হেসে বলল, বাঘিনী খেপেছে। এই বলে হাতের ভাঁজে থাকা অ্যাফ্রনটা বেডের উপর রেখে ব্যালকনির দিকে পা বাড়ালো। ব্যালকনিতে এসে দেখলো বাঘিনী দোলনায় গাল ফুলিয়ে বসে আছে। ওর উপস্থিতি ব্যালকনিতে টের পেয়েও একবারের জন্য ফিরে তাকালো না। তা দেখে জাঙ্কুক স্মিত হেসে তের সামনে যেয়ে হাঁটু কেটে বসে তের দিকে একটা গোলাপ বাড়িয়ে দিয়ে আরেক হাত কানে দিয়ে বলল, সরি জান। তে এবারও তাকালো না জাঙ্কুকের দিকে, মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে তাকিয়ে রইল গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে। জাঙ্কুক এবার উঠে তের পাশে বসে তেকে এক হাত দিয়ে বুকের মাঝে আলিঙ্গন করে নিয়ে বলল, এমার্জেন্সি পেশেন্ট ছিল, তাই তাড়াতাড়ি ফিরতে পারিনি। এমার্জেন্সি পেশেন্ট রেখে কি আসাটা ঠিক হতো? জানো, সেই পেশেন্টগুলোর ভেতরে আজ একজন পেশেন্টের তোমার পছন্দের টুইন বেবি হয়েছে। তে এবার চোখ তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুকের কান্তি মাখা মুখটা দেখে সব রাগ অভিমান হাওয়ায় মিশে গেল। লোকটা এত ক্লান্তি নিয়ে এসে একটু রিল্যাক্স করবে তা না করে ও রাগ ভাঙাচ্ছে। ভাবতেই তে চোখে জলজল করে উঠল। তে সব বলে ওটার এক মাথা হাতের মুঠোয় নিয়ে জাঙ্কুকের কপালে জমে থাকা ঘাম মুছে দিতে দিতে বলল, রুমে চলুন, এখানে গরম, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। তে আমিও টুইন বেবি চাই। তে টিপ টিপ বুকে জাঙ্কুককে তাড়া দিয়ে বলল, আল্লাহ দিলে ইনশাল্লাহ আসবে, এবার উঠুন। জাঙ্কুক উঠে তেকে আচমকা কোলে তুলে নিল। জাঙ্কুক কোলে তুলে নিতেই তে ভয় পেয়ে জাঙ্কুকের শার্টের কলার টেনে ধরে তড়িঘড়ি করে বলে উঠল, কি করছেন? নামাই। জাঙ্কুক নামালো না, একেবারে রুমে নিয়ে যেয়ে নামিয়ে দিল। তারপর বলল, কিছু করতে হবে না, শাড়িটা আবার পরে নাও, আমি 5 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসছি। আপনি এখন ক্লান্ত, আমরা কাল যাই, সমস্যা নয়। জাঙ্কুক তের ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলল,
তোমাকে এক পলক দেখার মাঝে আমার সকল ক্লান্তি ভ্যানিশ হয়ে যায়। চুপচাপ রেডি হও, আর না হলে কিন্তু আমি রেডি করিয়ে দেব। তে ছিটকে জাঙ্কুকের থেকে দূরে সরে বলল, আমি হচ্ছি রেডি, আপনি ফ্রেশ হয়ে আসুন। জাঙ্কুক তের গাল টেনে দিয়ে বলল, গুড, ওয়েট করো, আমি 5 মিনিটের ভেতরে আসছি। এই বলে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকের যাওয়ার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইল তে। এই গাল টানার জন্য জাঙ্কুকের সাথে এত বাজে, তারপরও ওকে রাগানোর জন্য গাল টানতেই হবে ভাবতেই রাগের মাঝেও তে হেসে ফেলল জাঙ্কুকের পাগলামো দেখে। ফজরের আজানের ধ্বনি কানে যেতেই নড়েচড়ে উঠল সুগা। সারা রাত নিদ্রাহীন ছটফটিয়ে কাটিয়েছে, কখন ভোর হবে সেই আকাঙ্ক্ষায়। আজ 5 দিন হলো জিমিনের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছে না। জিমিন বলেছিল 3 দিন পরে চলে আসবে, কিন্তু সেখানে 5 দিন হতে চলেছে, কিন্তু জিমিনের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। এই 5 দিন কোনো রকম ছটফট করে কাটলেও কাল রাতে 12টার পর জিমিনের ফোন থেকে আসা ছোট্ট একটা SMS সুগার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। সুগা এখনো ফোনের দিকে তাকিয়ে আছে জিমিনের একটা ফোনের আশায়। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে ছোট্ট একটা SMS, আমায় ক্ষমা করো। SMSটা দেখার পর থেকে সুগার মাথা কাজ করা বন্ধ করে দিল। সারা রাত 1000 বারের ওপরে ফোনে SMS করেই চলেছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স আসছে না। সুগার শেষবারের মতো আর একবার কল করলো, কিন্তু এবারেও সারা রাতের মতো বলল ওপাশের ফোন সুইচ অফ। সুগা আর সময় ব্যয় না করে প্রথমেই ফজরের নামাজ আদায় করে হাতের কাছে যা পেল তা ব্যাগের ভিতরে ঢুকিয়ে কোনো রকম ইয়ঞ্জন বেগমকে বলে গেল সিলেট যাচ্ছি জিমিনকে আনতে। জিমিনের কথা অনেক আগেই ইয়ঞ্জন বেগমের কাছে সুগা বলেছে। এই কয়দিন ছেলের শুকনো মুখ দেখে তিনি বুঝতে পেরেছিলেন ছেলের কিছু একটা হয়েছে, তাই তিনি জানতে চাইলে সুগা কোনো বিলম্ব না করে সব জানায়। যেহেতু সব আগে থেকেই জানা, তাই সুগাকে আর বাধা দিল না, শুধু বলল সাবধানে যাস, কোনো সমস্যা হলে তোর বাবাকে জানাস। সুগার সম্মতি দিয়ে সোজা 2nd ফ্লোরে এসে কলিং বেল চাপতেই ইউনা বেগম এসে দরজা খুলে দিয়ে এত সকাল সকাল সুগাকে দেখে অবাক হয়ে বলল, ভেতরে এসো বাবা, এত সকাল সকাল কিছু কি হয়েছে? সুগা অস্থির স্বরে বলল, বলছি আন্টি জাঙ্কুকরা উঠেছে ঘুম থেকে? না ওঠেনি তো, ডেকে দেব? আপনার কষ্ট করতে হবে না আন্টি, আমি ডেকে নিচ্ছি। এ বলে সুগা তড়িঘড়ি করে তের রুমের দরজায় নক করতে কিছুক্ষণ পর জাঙ্কুক চোখ ঘুম ঘুম চোখে দরজা খুলে সুগাকে অবলোকন করে বলে উঠল, কিছু হয়েছে? এমন লাগছে কেন তোকে? জাঙ্কুকের কথা যেন কানেই গেল না সুগার। সুগা অস্থির কণ্ঠে বলল, তে কোথায়? সুগার প্রশ্নে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, ঘুমাচ্ছে। কেন? একটু ওকে জাগিয়ে দিবি? জাঙ্কুক সুগার অস্থির চিত্ত মুখশ্রী দেখে বুঝে নিল সিরিয়াস কিছু হয়েছে, তাই আর প্রশ্ন না করে বলল, তুই বস, আমি ডেকে নিয়ে আসছি। এই বলে রুমে যেয়ে ডেকে তুলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই তে সুগাকে অবলোকন করে বলল, কোনো সমস্যা ভাইয়া? সুগা সব খুলে বলে জিমিনের বাসার ঠিকানা চাইতেই তেও চিন্তিত হয়ে বলল, আমিও যেতে চাই। এই বলে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক সুগার দিকে তাকালো। ছেলেটাকে একদমই ঠিক লাগছে না, এই অবস্থায় একা ছাড়া ঠিক হবে না, তাই জাঙ্কুকও যাওয়ার জন্য রাজি হতেই তে ঝটপট রেডি হয়ে ইউনা বেগমের থেকে বিদায় নিয়ে 3 জন বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। 3 জন সিলেটে পৌঁছাতে বিকেল হয়ে গেল। সিলেট পৌঁছে আরও 8 ঘন্টা পর জিমিনদের বাসার সামনে এসে গাড়ি থামাতেই জিমিনদের বাসা সাজানো দেখে কামড় মেরে উঠল সুগার বুক। হাত পা ক্রমশ অবশ হয়ে আসছিল। তখনই জাঙ্কুকের কথায় সম্বিত ফিরে পেয়ে আস্তে ধীরে গাড়ি থেকে 3 জন নামলো। বাসা এমন সাজানো দেখে তের চিন্তাও ধীরে ধীরে বাড়তে লাগলো। তে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো এখানে কি হচ্ছে জানার জন্য। তের খোঁজার মাঝে পেছন থেকে কেউ একজন বলে উঠল, আরে তে না, কেমন আছো? কারো কণ্ঠস্বর শুনে তে পিছন ফিরে তাকালো। প্রতিবেশী পরিচিত এক আন্টিকে দেখে ঠোঁটের কোণে টেনে হিচড়ে হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। তা তোমার সাথে এরা কারা? বাঁকা চোখে জাঙ্কুক আর সুগার দিকে তাকিয়ে বলল। তে কোনো বিলম্ব না করে জাঙ্কুক আর সুগাকে দেখিয়ে বলল, আমার হাজব্যান্ড আর আর ভাই। ভদ্রমহিলা চোখ বড় বড় করে বলল, ঢাকা যেয়ে বিয়ে শাদিও করে নিলে, একটু জানালেও তো না। ভদ্রমহিলার এমন আজারা কথায় জাঙ্কুক বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। তে জাঙ্কুকের বিরক্ত মাখা মুখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আসলে আন্টি হুট করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই কাউকে জানানো হয়নি। হ্যাঁ বুঝি, দাওয়াত দেওয়ার ভয়ে জানাওনি। তা জিমিনেরও তো ভালো বন্ধু তুমি, তাহলে বান্ধবীর বিয়ের 1 সপ্তাহ আগে না এসে বিয়ের দিন আসলে যে? ভদ্রমহিলার কথা কানে যেতেই বিনা মেঘে বজ্রপাত হতে লাগলো সবার মাথার উপরে। সুগা কোনো রকম নিজেকে সামলে অস্থির হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, বিয়েটা কি হয়ে গিয়েছে? ভদ্রমহিলা সন্দিহান চোখে সুগার দিকে তাকিয়ে বলল, বিয়ে খেতে এসেছো আর জানোই না এখনো বিয়ে হয়েছে কি না?
মহিলার কথায় ঘাবড়ে যেয়ে তে তড়িঘড়ি করে বলল, আসলে হয়েছে কি আন্টি, জিমিন আমাদের আরো 3 দিন আগে আসতে বলেছে, কিন্তু কিছু কাজ থাকায় আসতে পারিনি। এই জন্য ও রাগ করে আমাদের কারোর সাথে কথা বলে না। তাই ওকে কিছু না জানিয়ে আজ ওকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। তাই সেভাবে কিছু জানি না আমরা। তের কথা ভদ্রমহিলার বিশ্বাস হলো কিনা জানা গেল না। তিনি বাঁকা চোখে জাঙ্কুক আর সোকাকে পর্যবেক্ষণ করে বলল, এখনো বিয়ে হয়নি, রাতে হবে। এতক্ষণে সবাই যেন প্রাণ ফিরে পেল। তাহলে ওরা ঠিক টাইমে এসেছে ভাবতেই সবাই বড় করে নিঃশ্বাস নিল। ভদ্রমহিলা যখন বাঁকা চোখে সবাইকে পর্যবেক্ষণ করছিল তখন তার ডাক পড়ায় সেখান থেকে যেতে যেতে বলল, আচ্ছা তাহলে পরে কথা হবে, তোমরা চেয়ে জিমিনের সাথে দেখা করো। মহিলা যেতেই তে সেখান দিক দিয়ে যেতে উদ্যত হতে হতে বলল, চলুন আমরা প্রতিমধ্যে তেকে থামিয়ে দিয়ে জাঙ্কুক তের হাত নিজের মুঠোয় নিয়ে গাড়িতে উঠতে উঠতে সোগাকে ইশারা করলো গাড়িতে উঠতে। জাঙ্কুক এভাবে গাড়িতে আনাই তে অবাক হয়ে বলল, আবার গাড়িতে এলাম কেন আমরা? তোমার মতো গাদের বুদ্ধিতে চললে বিয়ে আটকানো লাগবে না। জিমিন আর কাউকে না বলুক, অন্তত তোমাকে যেহেতু কিছু বলেনি তাহলে এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তোমার থেকেই তো শুনেছি ওর ফ্যামিলির সাথে ওর সম্পর্কটা তেমন ভালো না। হতেও তো পারে ওর ফ্যামিলি ওকে জোর করে বিয়ে দিচ্ছে, যার জন্য তোমার সাথে বা অন্য কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি। এখন তুমি যদি এভাবে ভেতরে যাও তাহলে সবাই সন্দেহ করবে, এতে বিষয়টা আরো জটিল হবে। আমাদের হাতে এখনো অনেকটা সময় বাকি আছে, তাই তাড়াহুড়া করা যাবে না। জাঙ্কুকের লজিক শুনে তে বুঝলো যে আসলে ভুল করছিল সে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তা এখন কি করব? এখন এখান থেকে চলে যাব, যা করার রাতে করব। সুগা ভেতশ্রী কণ্ঠে শুধালো, ততক্ষণে যদি বিয়ে হয়ে যায়? জাঙ্কুক ভ্রু কুচকে পিছু করে সুগার দিকে তাকিয়ে বলল, ভরসা করিস আমাকে? নিজের চেয়েও বেশি। জাঙ্কুক গাড়ির হুইল ঘোরাতে ঘোরাতে বলল, তাহলে চুপ থাক আর দেখি কি করা যায়। এই বলে সেখান থেকে চলে গেল কাছের হোটেলে। তারপর কাউকে ফোন করে কিছু বলতে লাগলো। সব ব্যবস্থা করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। জাঙ্কুক সুগা আর তেকে নিয়ে ফের আসলো জিমিনদের বাসার গেটের সামনে। জাঙ্কুক কি করতে চাচ্ছে কিছুই জিমিন আর সুগার মাথায় আসছে না। যদিও জাঙ্কুকের উপরে সুগার সম্পূর্ণ ভরসা আছে, তবুও প্রতিটি সেকেন্ডের সাথে সাথে যেন সুগার হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে। জাঙ্কুক সিটের সাথে হেলান দিয়ে সিরিয়াস মুড নিয়ে তের উদ্দেশ্যে বলল, আমার কথা মন দিয়ে শোনো। তুমি আর সুগা এখন জিমিনের কাছে যাবে। তোমরা গেটের বাইরে পা দেওয়ার সাথে সাথে পুরো বাসার ইলেকট্রিসিটি চলে যাবে। সেই সুযোগে তোমরা জিমিনের কাছে যাবে। যেহেতু ব্যাপারটা বিয়ে পর্যন্ত চলে গিয়েছে, সেহেতু জিমিনকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। তাই ও তোমাদের সাথেও আসতে চাইবে না। তাই এই স্প্রে দিয়ে ওকে সেন্সলেস করে বাসার পেছনের সাইড দিয়ে বের হবে। ওই সাইডে কেউ থাকবে না। আমার লোকেরা ওই সাইডে পাহারা দিচ্ছে। ওখানে কেউ দেখলেও সমস্যা হবে না, ওরা হ্যান্ডেল করে নেবে। তাই নিশ্চিন্তে ওকে নিয়ে বাসার পেছনের সাইডে চলে যাবে। আমি ওখানে গাড়ি নিয়ে থাকবো। এখন বলতে পারো আমরা চাইলে সবার সামনে যেয়ে জিমিনকে তুলে আনতে পারি। তাহলে এত ঝামেলা কেন করছি? শোনো, জিমিনকে সবার সামনে দিয়ে তুলে আনা আমার বা হাতের কাজ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো জিমিন কোনো না কোনো কারণে তাদের কাছে বাধা পড়ে গিয়েছে। তাই আমরা ওকে সরাসরি আনতে গেলে ও আসতে চাইবে না। তখন ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে। সময় কম, এখন তোমরা ভেতরে যাও। যা করার দ্রুত করতে হবে। কিছুক্ষণের ভেতরেই বরপক্ষ চলে আসবে। জাঙ্কুকের তাৎক্ষণিক এমন বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলো তে। আর যদি ওদের সাথে জাঙ্কুক না থাকতো তাহলে এতক্ষণে কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে ফেলতো। ভাবতে ভাবতে তে আস্তে ধীরে গাড়ি থেকে নেমে সুগাকে নিয়ে গেট পড়েতেই পুরো বাসা অন্ধকার হয়ে গেল। সেই সুযোগে তে সুগাকে নিয়ে সোজা চলে গেল জিমিনের রুমে। এভাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় কি হয়েছে দেখার জন্য সবাই রুম থেকে বেরিয়ে গিয়েছে, যার জন্য রুম পুরো ফাঁকা। তে সেই সুযোগ পেয়ে জলদি রুমে এসে দরজা লাগিয়ে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতেই ভেসে উঠল লাল টুকটুকে বউ সাজে বেডের এক কোনায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকা জিমিনের দিকে, যেন আত্মাবিহীন এক শরীর বসে আছে। হুট করে জিমিনের দিকে আলো পড়াতে ছ্যাদ করে উঠল সুগার বুক। সামনে আর এক কদম এগোনোর সাহস হলো না। সুগা দরজা ঠেসে দাঁড়িয়ে একইভাবে চেয়ে রইল জিমিনের সজ্জিত মুখশ্রীর দিকে। এদিকে তের ফোনে ফ্ল্যাশলাইট অন করতেই জিমিনের ভেতরে কোনো ভাবান্তর দেখতে পেল না। এমনকি একটা বারের জন্য ফিরেও তাকালো না। তে লাইট মারলো দেখার জন্য। তা দেখে তে জিমিনের কাছে যেয়ে কাঁধে হাত রাখতে জিমিন টুলুমুলু চোখে চোখ তুলে সামনের দিকে তাকাতেই বুকের ভিতর মোচড় মেরে উঠল। তে যেহেতু এসেছে তাহলে সুগাও এসেছে ভাবতেই জিমিন চাতক পাখির মতো তেকে পাশ কাটিয়ে দরজার দিকে তাকাতেই আবছা আলোয় কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতেই চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। জিমিন এত করে চেষ্টা করলো চোখজোড়া একটু খুলে রেখে প্রিয় মানুষটার মুখটা একবার দর্শন করতে, কিন্তু নিষ্ঠুর ভাগ্যের পরিহাস সেটা হতে দিল না। ধীরে ধীরে শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে চোখজোড়া বন্ধ হয়ে গেল।
জিমিনকে হঠাৎ পড়ে যেতে দেখে তে দ্রুত জিমিনকে ধরে নিতেই পিছ থেকে সুগা ছুটে এসে অস্থির হয়ে বলে উঠল, কি হয়েছে? বুঝতে পারছি না ভাইয়া, আমরা কিছু করার আগেই ও সেন্সলেস হয়ে পড়েছে। সময় বেশি নাই ভাইয়া, ওকে নিয়ে চলুন, গাড়িতে বসে জ্ঞান ফেরাবো। সুগার সম্মতি দিয়ে কাপা কাপা হাতে জিমিনের নিস্তেজ শরীরটা কুলে তুলে নিয়ে সাবধানে বাসার পেছন সাইড দিয়ে জাগুকের গাড়িতে উঠে বসতে জাগুক গাড়ি স্টার্ট করে হাওয়ার বেগে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। গাড়ি কিছু দূর যেতেই সুগা হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, জাগুক গাড়ি থামা। সুগার চেঁচানোতে জাগুক গাড়ি থামিয়ে পিছু ঘুরতেই সুগা অস্থির হয়ে বলে উঠল, ওর মুখ দিয়ে ফেনা জাতীয় কিছু একটা বের হচ্ছে, শরীর লীন হয়ে আসছে, এমন হচ্ছে কেন? সুগার কথা শুনে জাগুক দ্রুত গাড়ি থেকে নেমে পেছন যেয়ে জিমিনকে চেক করে বলল, ও শিট, পয়জন পান করেছে, এখনো পুরো শরীরে বিষ ছড়াতে পারেনি, ইমিডিয়েটলি হসপিটালে নিতে হবে। এই বলে ফের ড্রাইভিং সিটে বসে তেকে তাগাদা দিয়ে বলল, কুইক গাড়িতে ওঠো। জিমিনের অবস্থা দেখে তে এবার কান্না করে দিল। জাগুকের কথা কানে যেতেই আর সামনে না যেয়ে পেছনে বসেই জিমিনকে লাগাতার ডাকতে লাগলো। জিমিনের কোনো প্রকার সারা শব্দ না পেয়ে তের কান্নার বেগ বেড়ে গেল। তের এমন কান্নায় জাগুক ড্রাইভ করতে করতে তেকে ধমক দিয়ে উঠতেই তের কান্নার বেগ কমলেও কষ্টের পরিমাণ বাড়তেই লাগলো। সবচেয়ে কাছের প্রিয় বোনকে হারানোর শঙ্কায় তের পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসতে লাগলো। কাছের একটা ছোটখাটো হসপিটালে পৌঁছে জিমিনকে নিয়ে একটা হসপিটালে প্রবেশ করতেই জানতে পারলো এত রাতে কোনো ডক্টর হসপিটালে নেই। ইমার্জেন্সি ডক্টর কিছু প্রয়োজনে বাসায় গিয়েছে, এখনই এসে পড়বে। এখনই আস্তে আস্তে কয়েক ঘন্টা লেগে যাবে, ততক্ষণে পুরো শরীরে বিষ ছড়িয়ে যাবে। ভাবতে জাগুক নিজের পরিচয় দিয়ে নার্সদের প্রয়োজনীয় জিনিসপত্র কুইকলি আনতে বলে জিমিনকে কেবিনে নিয়ে গেল। যাওয়ার আগে সুগাকে একবার অবলোকন করে তের উদ্দেশ্যে বলে গেল, কান্না না করে ওকে একটু সাহস দাও, সুগাকে ঠিক লাগছে না। এই বলে ক্যাবিনে চলে গেল। জিমিন পিটপিট করে চোখ খুলতে চোখ যেয়ে ঠেকলো ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে। কোথায় আছে, কি হয়েছে ওর সাথে, কিছুই জানা নেই জিমিনের। শুধু মনে পড়লো শেষবারের মতো আবছা আলোয় ভেসে ওঠা সুগার বিধ্বস্ত মুখশ্রী। সুগার কথা মনে পড়তেই জিমিন দুর্বল নেতে চারপাশে তাকাতেই অনুভব করলো ওর হাত কারো হাতের মুঠোয়। জিমিন চোখ তুলে হাত ধরে রাখা ব্যক্তির দিকে তাকাতেই বুকের ভিতর কামড় মেরে উঠল। সুগা বেডের সাথে হেলান দিয়ে ওর হাতটা অতি সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে আছে। হাতে চলছে স্যালাইন। জিমিন অস্ত্রসিক্ত নয়নে সুগার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে আশেপাশে তাকাতেই চোখে পড়লো বেডের থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে জাংকুক, আর জাংকুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে তে। সবাইকে অবলোকন করে জিমিনের দুই চোখের কার্নিশ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভাবতেই পারেনি এই প্রিয় মুখগুলো আবার সে দেখতে পাবে, আবারও এই মুখগুলো দেখার সুযোগ হবে তার। সুগার হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে জিমিনের জ্ঞান ফিরতে দেখে একটা কথাও না বলে জিমিনের হাত ছেড়ে দিয়ে বেড থেকে নেমে আস্তে করে তেকে ডাক দিল। সুগার ডাকে জাংকুক তে দুজনেই চোখ খুলতেই সুগা সোফায় বসতে বসতে তের উদ্দেশ্যে বলল, ওর জ্ঞান ফিরেছে, দেখো কিছু প্রয়োজন হয় কিনা। জিমিনের জ্ঞান ফিরেছে শুনে তে তড়িঘড়ি করে উঠে জিমিনের পাশে বসে এখন শরীর কেমন লাগছে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলো। এমন একটা কাজ করার জন্য বকা দিতেও ভুলল না। সবশেষে প্রাণপ্রিয় বান্ধবীকে ফিরে পেয়ে তের খুশি উপচে পড়ছে যেন। তে জিমিনকে উঠতে সাহায্য করে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে বলল, কিছু খাবি, এনে দেব? জিমিন দুদিকে মাথা নাড়িয়ে না বলে ঠোঁট উল্টে তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ওকে একটু আসতে বল না। ভাইয়া খুব রেগে আছে, সবাইকে কতটা ভয় পাইয়ে দিয়েছিলে তুই জানিস? আমিও তোর উপরে খুব রেগে আছি এমনটা করাই। শুধু তুই এখন অসুস্থ দেখে কিছু বললাম না। কিছু বলবি না বলেও তো কত কিছু বলেছিস, সেই কখন থেকে বকে চলেছিস। বকার কাজ করলে বকবো না তো কি করব? বস তুই, আমি দেখি ভাইয়াকে ম্যানেজ করতে পারি কিনা। বলে তে সুগার কাছে এসে সুগাকে বোঝাতে যাবে তার আগেই সুগা উঠে জিমিনের কাছে যেয়ে হঠাৎ সজোরে ওর গালে চর বসিয়ে দিল। সুগার কাছে চমকে উঠলো তে। বিচলিত হয়ে কিছু বলতে যাবে তার আগেই তেকে থামিয়ে দিয়ে জাংকুক তের হাত নিজের হাতের মুঠো নিয়ে রুমের বাইরে চলে গেল। তে নিজের হাত ছোটানোর জন্য মুচামুচি করতে করতে বলল, জিমিন অসুস্থ আর ভাইয়া ওকে মারলো, আর আপনি আমাকে নিয়ে এসেছেন, ছাড়ুন আমায়। তের ঠোঁটে আঙুল দিয়ে জাংকুক তেকে থামিয়ে দিয়ে বলল, ওদের আলাদা সময় দেওয়া দরকার, তবেই সব ঠিক হবে। আর সুগা নেহাত দুর্বল একটা ছেলে, এই জন্য একটা থাপ্পড় দিয়েছে এমন কাজ করার জন্য। আর একটু হলে তো নিজেও মরতো, সাথে আমার বন্ধুটাকেও মারতো। ওর জায়গায় আমি হলে একটা না 10টা লাগাতাম 2 গালে, তারপর হতো কথা। তে চোখ মুখ খিচে বলল, কষাই বলে কি আর সাধে? তোমার জন্য কষাই ঠিক আছে। সকাল 8টা বাজে। সবাই নাস্তা শেষ করে ঢাকা বের করার জন্য প্রস্তুতি নিয়ে বের হতে যাবে তখন কতগুলো গার্ড নিয়ে জিমিনের বাবা হোটেলে ওদের ক্যাবিনের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ অপরিচিত কতগুলো মুখ দেখে জাংকুক আর সুগা ভ্রু কুঁচকে গেল। অন্যদিকে
জিমিন খাবড়ে সুগার পেছনে লুকালো। জাঙ্কুক সামনে দাঁড়ানো লোকদের উদ্দেশ্য করে ভ্রু কুঁচকে বলল, কে চাই? জাঙ্কুকের প্রশ্নে জিমিনের বাবা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, কে চাই মানে? আমার মেয়েকে তুলে নিয়ে এসেছিস আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দে। এই লোক জিমিনের বাবা। শুনে সুগা ক্ষিপ্ত হয়ে তার দিকে এগিয়ে যেতে নিলে জাঙ্কুক সুগাকে থামিয়ে দিয়ে জিমিনের বাবার সামনে 2 কদম এগিয়ে গিয়ে চাপা কণ্ঠে বলল, লিসেন, একে তো নিজের মেয়েকে ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে দিচ্ছেন, আবার সেই মুখে এত জোর নিয়ে নিজের মেয়েকে আবার নিতে এসেছেন। জাস্ট অবাক হচ্ছি আপনার সাহস দেখে। আপনি বাবা হলেও আপনার কোনো রাইট নেই ওকে জোর করে বিয়ে দেওয়ার। নিজের ভালো চাইলে এখান থেকে কেটে পড়ুন, আর না হলে ভুলে যাব আপনি জিমিনের কিছু হন। আমিও ভালোই ভালোই বলছি, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দে, আর না হলে। প্রতিমধ্যে থামিয়ে দিয়ে সুগা তেরে গিয়ে বলে উঠল, আর না হলে কি করবে? আমরা তোকে ভয় পাই? এই আমি মিন সুগা, তোর সামনে এই মুহূর্তে তোর মেয়েকে বিয়ে করব, দেখি তুই কি করতে পারিস। এই ছেলে, মুখ সামলে কথা বলো। তোমার মতো বেয়াদব ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, প্রশ্নই আসে না। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আর না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না, আপনাকে আমরা আটকে রেখেছি। পুলিশ এসে ওর বাপকে একটু সালাম করে যাক। তে এবার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আপনি পুলিশ ডাকেন, আর আমরা বরং কাজে আনার ব্যবস্থা করছি, কেমন? জিমিনের বাবা ক্ষিপ্ত হয়ে পুলিশ ডাকে, আর জাঙ্কুক কাউকে ফোন করে কিছু বলতেই মিনিট 20-এর ভেতরে কয়েকজন লোক, একজন কাজী আর কিছু শপিং ব্যাগ নিয়ে হাজির হলো। জাঙ্কুক একটা শপিং ব্যাগ সুগার হাতে দিয়ে বলল, বিয়ে করবি বেটা, শেরওয়ানি না পড়লে হয় নাকি? যা এটা পরে আয়। সুগা স্মিত হেসে একবার জিমিনের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সুগা যেতেই জাঙ্কুক আরও একটা ব্যাগ তের দিকে বাড়িয়ে দিতেই তে তার ভেতর থেকে তাজা গোলাপের 2টা ফুলের মালা বের করে একটা জিমিনকে পরিয়ে দিয়ে আরেকটা সুগার আসতে সুগার দিকে বাড়িয়ে দিল। এদিকে জিমিনের বাবা কিছুক্ষণ পর পুলিশ নিয়ে আসে। পুলিশ রুমে প্রবেশ করে সুগার জাঙ্কুককে দেখে থতমত খেয়ে গেল। পুলিশের থতমত মুখ দেখে রিয়াজ শিকদার বলল, অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার রিয়াজ শিকদারের কথা কানে না তুলে উল্টো জাঙ্কুককে সালাম দিয়ে জাঙ্কুকের সাথে হাত হ্যান্ডশেক করলো। তা দেখে রিয়াজ শিকদার মুখ হা হয়ে গেল। তিনি বিদেশ থেকে সপ্তাহখানেক আগে ফিরল, তাই জাঙ্কুক সুগাদের সম্পর্কে অবগত নয়। এতক্ষণ ভেবেছিল পুলিশ এনে একটু ভয় দেখালে এমনি তার মেয়েকে তার হাতে তুলে দেবে। যে করেই হোক জিমিনকে ওনার চাই, আর না হলে মোটা অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এখন বুঝতে পারলো সেই মোটা অঙ্কের টাকা পাওয়া আর সম্ভব না, কারণ তার সামনে থাকা 2 তাগড়া যুবক যে ক্ষমতাবানের ওপরেরও ক্ষমতাবান যুবক, যে পুলিশও সালাম দিচ্ছে তাকে। ভাবতেই ঢোক গিলল তিনি। সব না জেনে এমন আসার জন্য পুলিশ জাঙ্কুকের কাছে ক্ষমা চেয়ে সেই স্থান ত্যাগ করলো। পুলিশেরা যেতেই সুগা রিয়াজ শিকদারের শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, এতটুকুতেই ভয় পেয়ে গেলে হবে নাকি শ্বশুর মশাই? সুগার কথায় জবাব দিতে পারল না রিয়াজ শিকদার। কল্পনাও করতে পারেনি এতটুকু 2টা ছেলের এত দাপট, যে পুলিশও এদের কাছে ক্ষমা চেয়ে পালায়। কাদের সাথে পাঙ্গা নিতে এসেছে ভাবতেই তিনি থামতে লাগলো। জিমিনের উপরে এই পর্যন্ত যত অন্যায় করেছে তার জন্য যদি এখন শায়েস্তা করে তাকে, ভাবতেই কলিজা শুকিয়ে গেল তার। ঘণ্টাখানেকের মধ্যে সুগার জিমিনের বিয়ে সম্পূর্ণ হলো। রিয়াজ শিকদার একটা চেয়ারে চুপচাপ বসে আছে। এসেছিল মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে, আর শেষে কিনা মেয়ের বিয়ের সাক্ষী তাকে দিয়ে দেওয়ালো এরা। তাতে তার নাক কান সব কাটা গেল। তার ভাবনার মাঝে সুগার রিয়াজ শিকদারের সামনে এসে তার হাতে সুগার নিজের আর জাঙ্কুকের ভিজিটিং কার্ড দিয়ে বলল, নিজ দায়িত্বে কোচ নিয়ে দেখবেন আমরা কে। শুধুমাত্র জিমিনের বাবা দেখে আপনাকে ছেড়ে দিলাম। ওর উপরে এতটা বছর ধরে যেই অত্যাচার করে গিয়েছেন তার প্রতিটি অত্যাচারের বদলা নেওয়ার ক্ষমতা আমার আছে। শুধু ছেড়ে দিলাম ওর মুখের দিকে তাকিয়ে। আপনারা বাবা মা হয়েও এতটা নিকৃষ্ট স্বার্থপর হলেও ও আপনাদের মতো নিকৃষ্ট না। এই জন্যই তো এত অত্যাচারের পরও ও এখনও আপনাদের বাবা মা হিসাবে ভালোবাসে। আপনাদের অসম্মান হলে, কষ্ট পেলে সবার আগে ওই পাবে। আজকের পর থেকে ওকে এইটুকু কষ্ট আমি পেতে দেব না, তাই সসম্মানে আপনাকে ছেড়ে দিলাম। তবে আর কখনো যদি জিমিনের আশেপাশেও আপনি আসার চেষ্টা করেন তাহলে সেই সম্মানের কথা আমি ভুলে যাব। ভালো থাকবেন। এই বলে জিমিনের হাত ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে চলে যেতে উদ্যত হতেই জিমিন সুগাকে থামিয়ে দিয়ে রিয়াজ শিকদারের সামনে যেয়ে অশ্রুসিক্ত নয়নে রিয়াজ শিকদারের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবার কেমন হয় আমি জানি না। বাবা থাকতেও কখনো বাবার স্নেহ পাওয়ার ভাগ্য আমার হয়ে ওঠেনি। কিন্তু সবার কাছে শুনেছি বাবারা নাকি হয় একটা সন্তানের বটগাছ, যেই গাছটা সবসময় তার সন্তানকে আঁকড়ে ধরে থাকে, যাতে তার সন্তানের গায়ে একটা ফুলের টোকাও না লাগে।
কিন্তু আপনারা আমাকে ফুলের টোকা লাগার থেকে আগলে নারীকে উপহার দিয়েছেন বিষাক্ত কাঁটা, যে কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত করেছেন আমার প্রতিটা মুহূর্ত। সবাইকে খুব গর্ব করে বলতে দেখেছি, ওরা বলতো আমার বাবা মা সবচেয়ে সেরা, এমন বাবা মা সবার হোক। আর আমি বলি কি জানেন, আমার বাবা মা আল্লাহ এই পৃথিবীতে আমার শত্রু কেউ না দেখ, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার আশেপাশেও কখনো আপনাকে আর আপনার ওয়াইফকে দেখতে চাই না। এই বলে সুগার হাত শক্ত করে ধরে সেখান থেকে চলে গেল। একটা সময় খুব করে কান্না করতাম, অন্য 5টা সন্তানের মতো নিজের বাবাকে কাছে পাইনি এই জন্য, কিন্তু এখন শুকরিয়া আদায় করি। আপনাদের মতো নিকৃষ্ট বাবাদের পাশে পাওয়ার চেয়ে এতিম হয়ে বাঁচা অনেক ভালো। কথাটা বলে তে জাগকের দিকে তাকিয়ে বলল, চলুন। জাগকের জ্বলন্ত মুখশ্রীটা নীরবে অবলোকন করে মুচকি হাসলো। সবসময় এই মেয়েটাকে দেখেছে বাবার ভালোবাসা পাওয়ার খুব কাঙাল, সবসময় খুব করে আফসোস করতো কেন ও অন্য 5টা সন্তানের মতো বাবার ভালোবাসা পেল না। অবশেষে মেয়েটা বুঝলো এমন স্বার্থপর বাবাদের ভালোবাসা পাওয়ার চেয়ে এতিম থাকা ভালো। কিন্তু ও ওর স্নিগ্ধ ভালোবাসাকে কখনো আকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে দেবে না, সব একে একে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করে দেবে। ভাবতেই তের হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে হাঁটা দিল জাঙ্কুক। জাঙ্কুকের সাথে পা মিলিয়ে সামনে কদম দিতে দিতে তের মুখে ফুটে উঠল স্নিগ্ধ হাসির রেখা। ভাবতে অবাক হইতে, একটা সময় এই জাঙ্কুক ছিল ওর সবচেয়ে বড় শত্রু, আর আজ এই ছেলেটাই যেন ওর বেঁচে থাকার একটা মাধ্যম হয়ে উঠেছে। যেই ছেলেটা সবসময় বটবৃক্ষ হয়ে ওকে আগলে রাখে, এই ছেলেটার জন্য আজ ও পরিপূর্ণ। ওকে এত সুন্দর পরিপূর্ণ একটা পরিবার উপহার দিল জাঙ্কুক। উপহার দিল বাবার অভাবটা খুঁজে দেওয়ার জন্য আরও একটা বাবা। বাবা নামক যেই বটগাছের ছায়া পাওয়ার আকাঙ্ক্ষায় মেয়েটা কাঙাল ছিল, সেই মেয়েটার মাথার উপরে এখন শুধু একটা বটগাছ না, দুটো বটগাছ আছে। ভাবতেই তের হৃদয় জুড়ে ছেয়ে গেল ঠান্ডা শীতল হাওয়া। তো হে আমি পাখিগণ, কেমন আছো তোমরা সবাই? তোমরা গল্পের রিচ দেখলে আমার একদম ভিডিও বানাতাম মন চানা। এটা হইলো একটা হইলো বড় কারণ, আরেক কথা হইলো আমার মন হইছে না ভিডিও বানাইতাম, মন ডাইকো ইউটিউব চ্যানেল ছাড়া দিতাম, ভাল লাগে না, আর একেবারে ভাল লাগে না। হুদা তোমরা কথা চিন্তা কইরা এতদিন পরে ফিরলে একটা পর্ব দিতাছি। যাই হোক, ইউটিউব ছাড়ার ইচ্ছা থাকলেও ছাড়তাম না তোমরার লাগি। তো এখন হয়তো দিনগুলো আমার কিছুটা ভাবছিটা যাইতাছে, মানে মনটা আমার একটু অন্যরকম যাইতাছে, যার লাগি ইউটিউবে মন দিতে পারতেছি না। তোমরা চিন্তা করো না, গল্পটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ গল্পও শেষ হোক আর আমার পরীক্ষাও শেষ হোক, সব মিলাইয়া ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে আবারও অ্যাক্টিভ হবো খুব ভালো কইরা। আগের মতো রেগুলার ভিডিও দেওয়ার একটা মন মানসিকতা তৈরি করবো। তো সবচেয়ে বড় কথা হইলো ভিডিও রিচ দেখলে আর মন ছানা ভিডিও বানাইতাম, এটা হইলো সবচেয়ে আসল বড় কথা। আর এমনি মন ছানা ভিডিও বানাইতাম, এরপরে ভিডিও রিচ এরকম দেখলে আর দেওয়ার লাগে না ভিডিও বানাইতাম। তো আশা করি আমার বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আর তোমরা একটা বড় সড়ো সুখবর দিই, এটা হইতাছে গিয়া রাগে ভুলা জামাই, মানে অপ্রিয় রাক্ষস মশাই, ওইটা আসবে 1 তারিখ থেকে। প্রতিদিন একটা করে পর্ব পাবা ইনশাল্লাহ। আর 1 তারিখ থেকে আমার এক্সাম শুরু হবে, যেহেতু ওই গল্পটার 26টা পর্ব দেওয়ার পরে আমার চ্যানেল নষ্ট হয়েছিল, সেহেতু আমার কাছে 26টা পর্ব আছে। তো 1 তারিখ থেকে তোমরা প্রতিদিন একটা করে পর্ব পাইবা। যেহেতু অনেক দিনই হয়েছে গল্পটা, হয়তো এখন অনেকেই ভুলে গেছো, তো যার কারণে তোমাদেরও সুবিধা হবে। আর আমার পরীক্ষার কারণে আমি তো বানাইতাম পারতামই না এমনিতেই গল্প, তাই আমারও সুবিধা হবে। আর আমার হয়তো 20 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে, যার কারণে এক্সাম শেষ হলে আমি নতুন করে পর্ব মেক করে দিতে পারবো। আশা করি বিষয়টা তোমরা বুঝাইতাম পারছি। আমি জানি না কদ্দূর বুঝাই পারছি, কারণ আমি বুঝাই তারি না সুন্দর করে, কি যে কই আবুল তাবুল বকর চক্কর। যাই হোক গা, বেশি ফান্নামি করি আমি, মানে বেশি কথা কই, তোমরা জানোই তো, তোমরা লোকে বেশি কথা কই। আচ্ছা যাই হোক, আর একটা খবর, এটা আমি পরে দিমু, এখন থাক, এখন এই খবরটা ওই রাখো। আচ্ছা তাহলে যাই হোক, এই গল্পের আরও একটা পর্ব হইব, মানে আরেকটা পর্ব হইব। দেখি কাপুর 4টা পর্ব, আমার একটা পর্ব, মিলাই জিলা ঝাঁকা নাকা। তাহলে টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই, সারাঙ্গে।